আজকেও আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ইমপ্রুভমেন্ট, এই ফর্মটাকে আমরা ইমপ্রুভমেন্ট বলবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে যে আই শ্যাল নট ফরগিভ ইউ, আই শ্যাল নট ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না, ফর হ্যাভিং ব্রোক ইয়োর প্রমিস, মানে তুমি যে প্রমিসটা করেছিলে সেই প্রমিসটা তুমি ভেঙে ফেলেছো, তোমার শপথটাকে তুমি ভেঙে ফেলেছো, তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। ঠিক আছে, এবার দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে হ্যাভ বা হ্যাজের পরে হ্যাভ বা হ্যাজ এদের পরে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এখানে কি আছে দেখো, হ্যাভিংয়ের পরে ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তো থার্ড ফর্ম কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন। ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রেক, সেকেন্ড ফর্ম ব্রোক, থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে এখানে ব্রোকেন হবে। আই শ্যাল নট ফরগিভ ইউ ফর হ্যাভিং ব্রোকেন ইউর প্রমিস। দেখো অপশন কোথায় আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফর হ্যাভিং ব্রোকেন ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট দুই দাগ কি বলছে দেখো, নেক্সট দুই দাগ বলছে দিস ইজ দাটা এখানে হবে না, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ দ্যাট হ্যাভ বিন টোল্ড সো ফার। মানে বলতে চেয়েছে এটাই হলো ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ, যে সমস্ত রিমার্কেবল মানে অসাধারণ গল্পগুলো আছে তার মধ্যে একটা হলো এই গল্পটা, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য, এই দাটা কিন্তু হবে না, এটা টাইপিং মিস্টেক। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ যে গল্পগুলো হ্যাভ বিন টোল্ড সো ফার, এতদিন পর্যন্ত বলা হয়েছে সেই গল্পগুলোর মধ্যে, সেই অসাধারণ গল্পগুলোর মধ্যে এটা হলো একটা। এইবার দেখো এই যে দ্যাট দিয়ে যুক্ত হয়েছে, এই দ্যাটটা কাকে ডিফাইন করছে? দ্যাটটা কিন্তু দ্যাটের আগের ওয়ার্ডটাকে ডিফাইন করছে। তো আগের ওয়ার্ডটা কি আছে? স্টোরিজ কিন্তু হচ্ছে প্লুরাল, স্টোরিজ কি? প্লুরাল। তাহলে স্টোরিজ যদি প্লুরাল হয় তাহলে দ্যাট স্টোরিজকে ডিফাইন করলে দ্যাটটাও প্লুরাল হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্বটাও কি হবে? ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে হ্যাজ হবে না, হ্যাজটা কি হবে? হ্যাভ হবে। কারণ আমরা জানি প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে, যেমন দের পরে কিন্তু আমাদের কি বসে? দের পরে হ্যাভ বসে। হি একজন, হির পরে হ্যাজ বসে, শির পরে হ্যাজ বসে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে আমাদের হ্যাভ বসবে, তাহলে এটা দ্যাট হ্যাজ। তো এই ক্ষেত্রে আর একটা জিনিস বলে দেওয়া উচিত, দেখো বাক্যে প্রথমের দিকে যখন অনলি থাকবে, যদি এই বাক্যটা এরকম থাকতো, মনে করো দিস ইজ দ্য, তখন এখানে দাটা থাকতো। যদি বাক্যটা এরকম থাকতো, দিস ইজ দ্য অনলি ওয়ান, আচ্ছা দিস ইজ দ্য অনলি ওয়ান, ONLY, দিস ইজ দ্য অনলি, মানে এইখানে তারপরে অনলি থাকতো, তখন কি হতো? ভালো করে মাথায় রাখো, দুটো বাক্য পুরোপুরি ডিফারেন্ট হয়ে যাবে। তখন দ্যাটটা প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে যদি অনলি থাকে। কেন থাকছে দেখো, বলছে দিস ইজ দ্য অনলি ওয়ান, এটাই হলো একমাত্র গল্প, অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ, যে সমস্ত অসাধারণ গল্পগুলো আছে তার মধ্যে এটাই হলো একমাত্র গল্প যেটা। তাহলে তখন যেটাটা কিন্তু এই দিসটাকে ডিফাইন করতো, ঠিক আছে, প্রথমটাকে। তখন কিন্তু দ্যাটটা এই প্রথম সাবজেক্ট অনুযায়ী দ্যাটটা সিঙ্গুলার বা প্লুরাল হতো। আচ্ছা, এটাকে আমি একটু এক্সপ্লেন করে দিলে ব্যাপারটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা আমি পুরোটা মুছে দিই আগে। হ্যাঁ, চলো দেখো ভালো করে বুঝে নাও। হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো কি বলেছে, এই বাক্যটা যদি আমাদের এখানে অনলি থাকতো কি হতো? দিস ইজ দ্য অনলি, যদি এখানে অনলি থাকতো, দুটো জিনিস কিন্তু অনলি থাকবে। দিস ইজ দ্য অনলি ওয়ান, এটাই হলো শুধুমাত্র একটা গল্প, অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ, যে সমস্ত অসাধারণ গল্পগুলো আছে সব থেকে অসাধারণ গল্প, তার মধ্যে এটাই হলো একমাত্র একটা গল্প, দ্যাট যেটা। তাহলে যদি অনলি থাকে তাহলে দ্যাট কিন্তু কাকে ডিফাইন করবে? দিসকে ডিফাইন করবে। দিস সিঙ্গুলার, তাহলে দ্যাটও সিঙ্গুলার, তাহলে কিন্তু হ্যাজ একদম পারফেক্ট। আর যদি অনলি না থাকে তাহলে দ্যাটের আগের ওয়ার্ডটাকে ডিফাইন করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে যেহেতু অনলি নেই, দ্যাটের আগে স্টোরিজ আছে প্লুরাল, তাহলে দ্যাটও প্লুরাল, তাহলে হ্যাজটা কী হবে? হ্যাজটা হ্যাভ হবে। তাহলে অপশান দেখো কোনটা আছে, দ্যাট হ্যাভ বিন টোল্ড, সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কিন্তু এই জিনিসটা, এই অনলির ব্যাপারটা কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে। ওকে, চলো 3 দাগ।
হ্যাঁ 3 দাগ কি বলেছে দেখো, 3 দাগ বলছে যে when, যখন দ্য পুলিশ অফিসার asked you, যখন পুলিশ অফিসার তোমাকে জিজ্ঞাসা করেছিল your স্যালারি, তোমার বেতন জিজ্ঞাসা করেছিল, you provided, তুমি দিয়েছিলে রং ইনফরমেশন, মানে ভুল তথ্য দিয়েছিলে, হ্যাভ নট ইউ। দেখো এই যে হ্যাভ নট ইউ, এটাকে আমরা বলি কি, এটাকে বলি হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ, এটাকে বলি হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বলি, তাই তো। বাক্যের শেষে এই যে এইরকমভাবে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া থাকলে বাক্যটা, প্রথম বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু বাক্যের লাস্টে এই যে একটা প্রশ্নবোধক দিয়ে ছোট অংশ, এটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগ বলি। বাংলাতে এই ধরনের বাক্যগুলো কেমন হয়, ধরো আমি বললাম আমি খেয়েছি, আমি কি খাইনি, এই যে আমি কি খাইনি, এটাকে বলি কোয়েশ্চেন ট্যাগ। আমি বলেছিলাম, আমি কি বলিনি, এই যে আমি কি বলিনি, এটাকে বলবো কোয়েশ্চেন ট্যাগ। ওকে, তো এই যে ইংলিশে এই কোয়েশ্চেন ট্যাগগুলো তৈরি করার নিয়ম কি, তো যে বাক্যের কোয়েশ্চেন ট্যাগ সেই বাক্যের হেল্পিং ভার্ব প্রথমে আসবে। নিয়ম হচ্ছে কি, তাহলে যে বাক্যের কোয়েশ্চেন ট্যাগ সেই বাক্যের হেল্পিং ভার্ব প্রথমে আসবে, এইচভি মানে হেল্পিং ভার্ব, প্লাস তারপরে কি হবে হেল্পিং ভার্ব। বাক্যে যদি কোনো নট থাকে নট বাদ যাবে, নট না থাকলে নট আসবে, তাহলে হেল্পিং ভার্বের পরে নট না থাকলে নট আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, যে বাক্যের কোয়েশ্চেন ট্যাগ সেই বাক্যের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, যদি বাক্যে হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটাই বসাবো, না থাকলে টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব আনবো, তারপরে বাক্যে নট না থাকলে নট আনবো, থাকলে বাদ দেবো, প্লাস দিয়ে সাবজেক্ট কোয়েশ্চেন ট্যাগ। তাহলে এবার দেখো নিয়ম দেখো, বলছে when the police officer asked you your salary, যখন পুলিশ অফিসার তোমাকে তোমার বেতন জিজ্ঞাসা করেছিল, you provided wrong information, এই অংশটার কোয়েশ্চেন ট্যাগ, you provided তুমি দিয়েছিলে wrong information ভুল তথ্য, তুমি কি দেওনি। তাহলে এই অংশে দেখো একটাই ভার্ব, শুধুমাত্র প্রোভাইডেড, কোনো হেল্পিং ভার্ব নেই, আর ইডি আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে আমাদের কি আছে, ডিড, বাক্যের মধ্যে কোনো নট নেই, বাক্যটা নেগেটিভ নয়, তাহলে নট আসবে, ডিড নট, আর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট হবে ইউ, এবার কোয়েশ্চেন মার্ক, তাহলে ডিড নট ইউ, বাক্যে নট থাকলে নট দিতাম না, যেহেতু নট নেই তাহলে কিন্তু নট আনতে হবে, তাহলে ডিড নট ইউ ইজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। তুমি দিয়েছিলে রং ইনফরমেশন, তুমি কি দাওনি। ওকে, তাহলে এটা কিন্তু ভুল, তাহলে ডিড নট ইউ অপশন দেখো কোথায় আছে, হ্যাঁ ডিড নট ইউ, সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিড নট ইউ সি। ঠিক আছে, এবার চলো নেক্সট 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগ, হ্যাঁ 4 দাগ কি বলছে আমরা দেখবো। 4 দাগ বলছে যে হি ফেল্ট স্যাড, সে দুঃখ অনুভব করেছিল বা দুঃখিত হয়েছিল, বিকজ কারণ হি হ্যাড ব্লেমড টু আদার্স মিসডিডস, মানে মিসডিড মানে কি, কুকর্ম, খারাপ কাজ, বাজে কাজ। তাহলে বলছে সে দুঃখ পেয়েছিল, তার কারণ কি, সে দুঃখ পেয়েছিল কারণ সে দোষ দিয়েছিল টু আদার্স মিসডিড, অন্যের বাজে কাজকে দোষ দিয়েছিল, এরকম না, এই কারণে কেউ মানে বাক্যটা ইললজিক্যাল, এখানে যেটা আছে এটা পুরোপুরি ইললজিক্যাল। ঠিক আছে, ইললজিক্যাল মানে ভুল, লজিক্যাল নয়, বাক্যটা কি, বাক্যটা লজিক্যাল নয়, বাক্যটা লজিক্যাল নয়। ঠিক আছে, ইললজিক্যাল, বাক্যটা পুরোপুরি হচ্ছে ইললজিক্যাল, এরকম হয় না। তো বাক্যটা কেমন ছিল দেখো, বাক্যটা ছিল হচ্ছে, বাক্যটা বলতে চেয়েছে হি ফেল্ট স্যাড, সে দুঃখ অনুভব করেছিল, বিকজ তাকে দোষ দেওয়া, তাকে, সে নিজেকে কেন দোষ দেবে, সে অন্যের বাজে কাজের জন্য, অন্য একটা খারাপ কাজ করেছিল তার জন্য তাকে দোষারোপ করা হয়েছিল, অন্য কেউ একটা খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের জন্য তাকে দোষারোপ করেছিল অন্য কেউ। ঠিক আছে, তো অন্য কেউ দোষারোপ করলে বাক্যটা প্যাসিভ হবে, তাহলে হ্যাডের পরে একটা বিন দিয়ে দাও, হ্যাড বিন। দেখো হি ফেল্ট স্যাড, সে দুঃখ অনুভব করেছিল কারণ হি হ্যাড বিন ব্লেমড, সে আর কি তাকে দোষ দেওয়া হয়েছিল, সে দোষী সাব্যস্ত হয়েছিল, ফর, এবার টুটা ফর করে দাও, ফর আদার্স, অন্যের মিসডিড, কুকর্মের জন্যে তাকে দোষারোপ করা হয়েছিল, দোষ দেওয়া হয়েছিল, সেই কারণে। বাক্যটা প্যাসিভ, এবং প্যাসিভে আমরা জানি প্যাসিভ বাক্যে আমাদের কি হয়, প্যাসিভ করতে গেলে আমাদের হ্যাভের পরে আর কি আছে, হ্যাজ আর হ্যাড, প্যাসিভ করতে গেলে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে আমাদের কি আনতে হয়, বিন আনতে হয়, তাই তো। তাহলে এখানেও তাই, হি ফেল্ট স্যাড বিকজ হি হ্যাড বিন ব্লেমড ফর আদার্স মিসডিডস, অন্যের বাজে কাজের জন্যে তাকে ব্লেম করা হয়েছিল, সেই কারণে সে দুঃখ পেয়েছিল। ঠিক আছে, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, বিকজ হি হ্যাড বিন ব্লেমড ফর আদার্স মিসডিড। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে ইফ উই হ্যাড বিন ওয়ান মোর গুড ব্যাটসম্যান, যদি আমাদের থাকতো আর একটা ভালো ব্যাটসম্যান ইন আওয়ার টিম, আমাদের দলে, উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা কিন্তু ম্যাচটা জিতে যেতাম। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা বাংলাতে কি মিনিং করব, যদি আমি একটু ভালো করে পড়তাম,
আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে আমার তার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে দেখা করতে পারতাম, তাহলে এই যে যেতাম পারতাম এই ধরনের বাক্যগুলো এরকম উড হ্যাভ কুড হ্যাভ আর ইফের সঙ্গে হ্যাড V3 হয়। তো শর্টকাট নিয়েও মাথায় রাখো, ইফের সাথে যদি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ আর হ্যাভ থাকা মানে থার্ড ফর্ম, সেটা আমি বলছি না, উড হ্যাভ কুড হ্যাভ, COULD, উড হ্যাভ কুড হ্যাভ, ঠিক আছে, বা মাইট হ্যাভ, এগুলো বসবে, মাইট হ্যাভ, ওকে, বসবে। তাহলে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, এই সমস্তগুলো বসবে, আর হ্যাভের পরে তো ভার্বের থার্ড ফর্ম বসেই। তো বাক্যের ফরমেশন এখানে কি বলেছে দেখো, তাহলে ভুল হচ্ছে হ্যাড বিনের আর কি আন্ডারলাইন করা আছে। এবার কি বলেছে, যদি থাকতো, দেখো থাকা ইংলিশ কি আমার আছে বললে আই হ্যাভ, তার আছে কি হবে হি হ্যাজ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে থাকা বলছে, যদি আমাদের থাকতো তাহলে নিয়ম কি ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 মানে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে একটা হচ্ছে নিয়মের হ্যাড রয়েছে আর একটা থাকা ভার্ব বললে হ্যাভ, সেই হ্যাভের থার্ড ফর্ম কি বিন নয় নিশ্চয়, অ্যামিজ আর ওয়াজ বের থার্ড ফর্ম হচ্ছে বিন, তাই তো। তাহলে হ্যাভ হ্যাজের থার্ড ফর্ম কি হ্যাড, তাহলে বিন উঠে গিয়ে হ্যাড হবে, একটা নিয়মের হ্যাড আর একটা মেন ভার্ব থাকার মানে হ্যাভ বা হ্যাজ, তার থার্ড ফর্ম হ্যাড। তাহলে হবে কি, হবে হচ্ছে যে ইফ উই হ্যাড বিন উঠে গিয়ে আর একটা হ্যাড, ইফ উই হ্যাড ওয়ান মোর ব্যাটসম্যান, দেখো দুটো হ্যাড বলে ঘাবড়াবে না, একটা নিয়মের হ্যাড পাস্ট পারফেক্টের একটা নিয়মের হ্যাড আর একটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। থাকা বলেছে মানে হ্যাভ হ্যাজ, তার থার্ড ফর্ম হ্যাড। তাহলে ইফ উই হ্যাড ওয়ান মোর গুড ব্যাটসম্যান ইন আওয়ার টিম উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, দ্য ম্যাচ, ঠিক আছে, আমরা ম্যাচটা জিততে পারতাম যদি থাকতো। তাহলে দেখো কোথায় বলেছে হ্যাড, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ, ওকে, ইফ উই হ্যাড। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এবার ছদাক কি বলছে দেখো, ছদাক বলছে অ্যাজ সুন অ্যাজ, যেই না আই উইল রিচ ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোরে পৌঁছাবো, আই উইল রিপে দ্য লোন, আমি লোনটা মিটিয়ে দেবো, রিপে করে দেবো, ঠিক আছে। এবার একটা নিয়ম আগের ক্লাস যারা করেছো তারা বুঝতে পারবে, সেটা কি নিয়মটা হচ্ছে ইফ আর কি ওয়ার্ড আছে কনজাংশন ভেন, ইফ, ওয়েন, টিল, ঠিক আছে, আর কি আছে আনটিল, as soon as, ঠিক আছে, after, before, তাহলে ইফ, দেখো ভালো করে এগুলো সব নোট ডাউন করে নেবে, ইফ, ওয়েন, টিল, আনটিল, as soon as, after, before, আনলেস, এই সমস্ত কনজাংশনগুলোর পরে কখনো কিন্তু শ্যাল বা উইল বসবে না, ঠিক আছে। তাহলে এদের সঙ্গে এগুলো সব কন্ডিশনাল বাক্য হয়, যদি তুমি আসো আমি যাব। দেখো এই বাক্যটা আমি কি বলছি, যদি তুমি আসো, ইফ ইউ কাম, আসেনি কিন্তু আসবে, কিন্তু আমরা ফিউচার টেন্স ইউজ করবো না, পরের অংশে দেবো ফিউচার। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল ইট, তাহলে আমি খাবো। যদি তুমি আসো, শর্ত বলছে যদি তুমি আসো, এই বাক্যটা দেখো সিম্পল প্রেজেন্ট, ইফের সাথের অংশে শ্যাল উইল হবে না, পরের অংশে শ্যাল উইল হবে, আই শ্যাল ইট, আমি খাবো, ঠিক সেরকম। তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে শ্যাল উইল হবে না, এদের সাথে কি হবে সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরে উইলটা কাটা যাবে, অ্যাজ সুন অ্যাজ, যেই না আই রিচ ব্যাঙ্গালোর, শুধু রিচ হবে, আই রিচ, উইলটা কাটা যাবে, অ্যাজ সুন অ্যাজ আই রিচ ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোরে পৌঁছাবো, আই উইল রিপে দ্য লোন, দেখো আই রিচ কোথায় আছে, আই রিচ, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি, দেখো আই রিচ, ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ সুন অ্যাজ আই রিচ ব্যাঙ্গালোর আই উইল রিপে দ্য লোন, ওকে। এবার চলো নেক্সট 7 দাগ কি বলেছে দেখো, হ্যাঁ নেক্সট 7 দাগ বলছে হোয়াট ডিড হ্যাপেন, কি ঘটেছিল, দেয়ার, সেখানে ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত সেখানে কি ঘটেছিল, ইজ নট এ ম্যাটার অফ আওয়ার কনসার্ন, আমাদের উদ্বেগের বা চিন্তার কারণ নয়, ঠিক আছে, কনসার্ন মানে উদ্বেগ বা চিন্তার কারণ নয়। তাহলে হোয়াট ডিড হ্যাপেন, এবার ভালো করে বোঝো, যখন কোনো বাক্য মানে মনে করো আমি কোনো WH ওয়ার্ড দিয়ে কোনো বাক্য শুরু করছি, সেটা হু হোক বা হোয়াট হোক, এই দুটো দিয়েই সাধারণত থাকে, হোয়াট মানে কি আর হু মানে কি, তাই তো, বা কে বা কারা, যখন প্রশ্ন করবো আমরা, তাহলে হু দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে বা হোয়াট দিয়ে কোনো বাক্য শুরু হবে, এবং এই হু আর হোয়াট বাক্যে সাবজেক্টের কাজ করে, ঠিক আছে। তো সাবজেক্টের কাজ যখন করবে তখন এদের পরে কোনো হেল্পিং ভার্ব বসবে না, কোনো হেল্পিং ভার্ব বসবে
না, ঠিক আছে, কারণ এরা নিজেরাই সাবজেক্ট। সাবজেক্টের পরে ধর আমি বললাম কে হত্যা করেছিল, কে হত্যা করেছিল, তাহলে হু কিল্ড দ্য ম্যান। দেখো আমরা হুর পরে কি বলছি, হু ডিড কিল দ্য ম্যান বলছি না, কিন্তু যেহেতু যে মেরেছিল সে তো অ্যাবসেন্ট, এই হুটাকে আমরা সাবজেক্ট ধরছি, তাহলে সাবজেক্ট WH ওয়ার্ড যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে আমরা কোনো হেল্পিং ভার্ব দেবো না, ডাইরেক্ট ভার্বটা বসিয়ে দেবো, মেন ভার্ব। তাহলে হু কিল্ড দ্য ম্যান, কে মেরেছিল মানুষটাকে। দেখো প্রশ্নবোধক করলাম। পরের বাক্য দেখো এখানেও, তাহলে কি ঘটেছিল, ধরো আমরা বলি কি ঘটেছিল, হোয়াট মানেই তো কি, এটাই সাবজেক্ট, যেটা ঘটেছিল সেটা তো বলা দেওয়া নাই, তাহলে হোয়াটটাই সাবজেক্ট, কি ঘটেছিল এটাই সাবজেক্ট। তাহলে হোয়াট ডিড হ্যাপেন বলবো না, বলবো হোয়াট হ্যাপেন্ড। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে কোনো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে সেই WH ওয়ার্ড যদি নিজে সাবজেক্ট হয় তাহলে সেই WH ওয়ার্ডের পরে কিন্তু কোনো হেল্পিং ভার্ব হবে না, ডাইরেক্ট মেন ভার্বটা বসে যাবে। ওকে, ঠিক এখানেও তাই, সেটা কি বলেছে, প্রশ্ন করতে গেলে কিন্তু, ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে। তাহলে এখানেও দেখো ডিডটা হবে না, কি ঘটেছিল এটাই সাবজেক্ট, তাহলে হোয়াট এই ডিড বাদ দিয়ে হ্যাপেন্ড করে দাও। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, কি ঘটেছিল সেখানে, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত, ইজ নট এ ম্যাটার অফ আওয়ার কনসার্ন। তাহলে বুঝতে পারছো কোনো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে সেই WH ওয়ার্ড যদি বাক্যে সাবজেক্ট হয় তাহলে কোনো হেল্পিং ভার্ব হবে না, প্রশ্ন করতে গেলে ডাইরেক্ট মেন ভার্ব বসে যাবে। ওকে, তাহলে হোয়াট হ্যাপেন্ড, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, যে হোয়াট হ্যাপেন্ড দেয়ার। ওকে, কোনো ডিড বসবে না, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে। এবার 8 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 8 দাগ বলছে যে দ্য স্পিকার হাইলাইটেড দ্য কন্ট্রিবিউশন, দ্য স্পিকার বক্তা হাইলাইটেড আর কি তুলে ধরেছিল দ্য কন্ট্রিবিউশন অবদান অফ ওমেন, মহিলাদের কন্ট্রিবিউশন। দেখো ঠিক আছে, হ্যাঁ মহিলাদের কন্ট্রিবিউশন। এবার কন্ট্রিবিউশন কোনো কিছুর প্রতি, কন্ট্রিবিউশন মানে কিন্তু অবদান, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড যার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে টু। কন্ট্রিবিউট বা কন্ট্রিবিউশন কোনো কিছুর প্রতি, যে জিনিসের প্রতি আমরা অবদান রাখবো সেই জিনিসের আগে কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে টু, ঠিক আছে। কন্ট্রিবিউট টু বা কন্ট্রিবিউশন টু মানে কন্ট্রিবিউশন মানে অবদান, কন্ট্রিবিউট মানে অবদান করা, অবদান রাখা। তাহলে যে যার কাছে বা যে জিনিসের কাছে, যে ব্যক্তির কাছে আমরা অবদান রেখেছিলাম, যে জিনিসটার প্রতি অবদান রেখেছিলাম তার আগে কিন্তু প্রিপোজিশন আমাদের টু হবে, কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলেছিলাম সেটা কি, কোনো নির্দিষ্ট একটা বিষয়, আগের ক্লাসেও আমি বলেছিলাম আবারও বলি, সেটা কি কোনো নির্দিষ্ট একটা বিষয়ে কোনো কিছু করা, সফল হওয়া, ব্যর্থ হওয়া বা কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা বললে আগে প্রিপোজিশন হবে ইন, ঠিক আছে। সেই নির্দিষ্ট বিষয়ের আগে প্রিপোজিশন বসবে ইন, এবং ইনের পরে যদি সেই নির্দিষ্ট বিষয়টা একটা কাজ হয়, মানে একটা ভার্ব হয়, যদি একটা ভার্ব হয়, তাহলে সেই ভার্বের আইএনজি হবে। তার কারণ কি, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়। নির্দিষ্ট কোনো বিষয়ের আগে প্রিপোজিশন বসবে ইন, এবং ইনের পরে সেই নির্দিষ্ট কাজটা যদি একটা ভার্ব হয় তার আইএনজি হবে, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। ওকে, তাহলে আমরা দেখে নিই কী বলছে। দ্য স্পিকার বক্তা হাইলাইটেড তুলে ধরেছিল দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন, মহিলাদের কন্ট্রিবিউশন। কিসের কন্ট্রিবিউশন? ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, সামাজিক পরিবর্তন ঘটানো। তাহলে ভার্ব এই ঘটানোতে অবদান, তাহলে নির্দিষ্ট বিষয় বলছে, তাহলে আগে প্রিপোজিশন ফর হবে না, কি হবে ইন। তাহলে ইন আর ব্রিঙ্গিং তো আছেই, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। কন্ট্রিবিউশন অফ ওমেন ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। তাহলে দেখো কোথায় আছে, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জেস। হ্যাঁ, এবার যেটা আমি বলেছিলাম যে কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, সেটা কোন ক্ষেত্রে দেখো বলে দিচ্ছি আমি। এখানে আমাদের টুর কাজটা লাগেনি। ধরো আমি বললাম যে আমি সোশ্যাল পরিবর্তনে অনেক কন্ট্রিবিউট করেছিলাম, তাহলে আই কন্ট্রিবিউটেড কন্ট্রিবিউটেড টু দ্য সোশ্যাল CIAL সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। প্রিপোজিশন দেখো টু আছে, ওখানে টুটা লাগেনি, আই কন্ট্রিবিউটেড, এখানে টু দেইনি আমি, আই কন্ট্রিবিউটেড টু দিলাম, তাহলে আই কন্ট্রিবিউটেড টু দ্য সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। এবার ধরো আমি বললাম যে আমি একটা প্রোগ্রামে কন্ট্রিবিউশন করেছিলাম, তাহলে আই মেড এ কন্ট্রিবিউশন to the program,
দ্য প্রোগ্রামের শুধু পি লিখে দিলাম। তাহলে দেখো টু কন্ট্রিবিউশন টু, যে জিনিসের প্রতি অবদান রাখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু বসবে। ওকে, এখানে টু আমাদের লাগেনি, ডাইরেক্ট একটা প্রিপোজিশন ইন দিয়ে আমাদের কাজ মিটে গেছে, ভার্বের পরে সোশ্যাল চেঞ্জেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট কোনো বিষয় বললে তার আগে প্রিপোজিশন ইন এবং ইন প্রিপোজিশন, তারপরে ভার্ব আসলে সেই ভার্বের আইএনজি কিন্তু বসবে। ওকে, এবার চলো নেক্সট নয় কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 9 বলছে যে সাচ ইনইকুয়ালিটিস, এই ধরনের অসমতা, ইনইকুয়ালিটিস মানে হচ্ছে অসমতা, এই ধরনের অসমতা ক্যান বি ফাউন্ডেড। দেখো দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এর থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম কি ফাউন্ড, সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, ফাউন্ড। আর একটা ভার্ব আছে যার প্রথম ফর্মই হচ্ছে ফাউন্ড, এর মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি হবে ফাউন্ডেড, থার্ড ফর্মও হবে হচ্ছে ফাউন্ডেড। ওকে, FOUNDED, প্রতিষ্ঠা করা, এটা খুঁজে পাওয়া। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, বলছে সাচ ইনইকুয়ালিটিস, এই ধরনের অসমতা ক্যান বি, প্রতিষ্ঠা না খুঁজে পাওয়া যেতে পারে, ক্যান বি ফাউন্ড, FOUND। আরও বুঝতে পারবো পরে বললে, ক্যান বি ফাউন্ড এনশ্রাইন্ড, যেগুলো আর কি প্রতিষ্ঠিত আছে। ঠিক আছে, খুঁজে পাওয়া যেতে পারে কোথায়, ইন দ্য কনস্টিটিউশন অফ আদার কান্ট্রিজ অলসো, অন্য যে সমস্ত দেশের, সে অন্য দেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যেও, অলসো মানে মধ্যেও, অন্য দেশের সংবিধানের মধ্যেও এরকম অসমতা খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে খুঁজে পাওয়া বলছে, তাহলে ফাইন্ড এবং বি থার্ড ফর্ম, কারণ অন্য কারোর দ্বারা খুঁজে পাওয়া হবে প্যাসিভ, তাহলে মোডাল ভার্বের পরে বি দিয়ে থার্ড ফর্ম করতে হবে, তাহলে খুঁজে পাওয়া বললে ফাউন্ড হবে, তাহলে ক্যান বি ফাউন্ড কোথায় আছে দেখো, ক্যান বি ফাউন্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে প্রতিষ্ঠা করার কথা বলছে না, তাহলে খুঁজে পাওয়ার কথা বলছে, তাহলে ফাউন্ড হবে, ফাইন্ডের থার্ড ফর্ম ফাউন্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 10 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 10 দাগ বলছে উই হ্যাড নট অনলি হেল্প দেম উইথ মানি বাট অলসো উইথ নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়াল, এবং কাঁচামাল। আমরা বলতে চেয়েছে উই হ্যাড নট অনলি হেল্প দেম উইথ মানি, আমরা শুধুমাত্র তাদেরকে যে পয়সা দিয়ে সাহায্য করেছিলাম সেটা নয়, বাট অলসো আরও উইথ নিউ মেশিনারি, নতুন নতুন যন্ত্রপাতি দিয়েছিলাম, এবং র ম্যাটেরিয়াল কাঁচামাল দিয়েছিলাম। ভালো করে বোঝো, এই যে নট অনলি বাট অলসো, আমি পুরো লিখলাম না, AL দিয়ে দিলাম, নট অনলি বাট অলসো, আইদার অর, EITHER, আইদার অর, নাইদার নর, NEITHER, নাইদার বা নিদার, যেটা বলবে। তাহলে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এরা যখন কোনো বাক্যের মধ্যে থাকবে এবং দুটো ওয়ার্ডকে, সেটা নাউন হতে পারে, ঠিক আছে, ভার্ব হতে পারে, যখন দুটো ওয়ার্ডকে এরা ডিফাইন করবে, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তার একদম গায়ে ইমিডিয়েট তার গায়ে বসবে। ঠিক আছে, দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কোন দুটো বিষয়কে বলেছে, বলছে উই হ্যাড নট অনলি হেল্প দেম, আমরা শুধুমাত্র তাদেরকে সাহায্য করিনি কি দিয়ে, পয়সা দিয়ে। দেখো একটা বলেছে পয়সা, আমরা সাহায্য করেছিলাম তাদেরকে শুধুমাত্র পয়সা দিয়ে, তা নয়, যে নিউ মেশিনারি, নতুন নতুন যন্ত্রপাতি এবং র ম্যাটেরিয়াল। তাহলে দেখো নতুন নতুন যন্ত্রপাতি, র ম্যাটেরিয়ালসের আগে বাট অলসো আছে, তাহলে এখানে উইথ মানির আগে কিন্তু নট অনলি বসবে। তো সেটা বসাতে গেলে আমাদের ভার্বটাকে আগে আনতে হবে। ঠিক আছে, দুটো জিনিস বুঝতে পেরেছো? তাহলে নিউ মেশিনারি, র ম্যাটেরিয়ালসের আগে দেখো একটা উইথ, তার আগে আমরা বাট অলসো দিয়েছি। ঠিক পয়সার কথা বলেছে, তার আগে উইথ, তার আগে আমরা এখানটায় দেবো হচ্ছে নট অনলি। তাহলে সেটা করতে গেলে কী করতে হবে, উই হ্যাড হেল্প দেম, এই হেল্প দেমটা আগে নিয়ে যেতে হবে এবং নট অনলিটাকে পরে নিয়ে যেতে হবে এইখানে। তাহলে কী হবে, উই হ্যাড হেল্পড দেম নট অনলি উইথ মানি বাট অলসো উইথ নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়াল। ওকে, তাহলে অপশান দেখো, অপশান কোথায় আছে? হ্যাঁ, উই হ্যাড হেল্পড দেম নট অনলি উইথ, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, উই হ্যাড হেল্পড দেম not only with money but also with new machinery and raw materials. Okay, এবার 11 দাগ। হ্যাঁ, 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে হি ট্রাভেলড বাই বাস, সে যাত্রা করেছিল বাসে করে, বাট কিন্তু উড হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন, তার ট্রেনে করে যাত্রা করা উচিত ছিল, টু সেভ টাইম, সময় বাঁচাতে তাকে কিন্তু ট্রেনে করে যাত্রা করা তার উচিত ছিল, কিন্তু সে কী করেছিল, সে ট্রাভেল করেছিল বাসে করে। ভালো করে বাক্যের মিনিংটা বুঝলেই কিন্তু তোমার করতে পারবে। সেই কারণে আমি সবসময় বলি যে কোনো বাক্য পড়ে, ইংলিশ সেন্টেন্স পড়ে
আগে তোমাদের কিন্তু মিনিং বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। মিনিং বুঝলেই কিন্তু অর্ধেকের বেশি 70%, 80%, 90% তোমাদের কিন্তু প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, হি ট্রাভেলড বাই বাস, সে যাত্রা করেছিল বাসে করে। আর কোনো জায়গায় কোনো যানবাহনে করে যাওয়া বললে সেই যানবাহনের আগে কিন্তু প্রিপোজিশন বসবে বাই, বাস বাই বসে, বাই প্রিপোজিশন বসে। আই ওয়েন্ট টু স্কুল বাই বাস, আই ওয়েন্ট টু স্কুল বাই ট্রেন, ঠিক আছে, বাই সাইকেল, যা বলবে কোনো যানবাহনে করে কোনো জায়গায় যাওয়া বললে সেই যানবাহনের আগে বাই বসবে প্রিপোজিশন। তাহলে হি ট্রাভেলড বাই বাস, সে যাত্রা করেছিল বাসে করে। বাট কিন্তু তার উচিত ছিল, তাহলে এরকম উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, এই বাক্যগুলোকে কিন্তু আমি করিনি, আমার উচিত ছিল কিন্তু আমি করিনি, এই ধরনের বাক্যগুলো আমরা ইউজ করতে গেলে শুড হ্যাভ ইউজ করি। শুড হ্যাভ, আই শুড, SHOULD, আই শুড হ্যাভ, আর হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল। আই শুড হ্যাভ গান দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ রিড, আমার পড়া উচিত ছিল। তাহলে এই ধরনের বাক্যগুলো উচিত ছিল বললে শুড হ্যাভ দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে এখানে বাট শুড হ্যাভ, উড হ্যাভ হবে না, শুড হ্যাভ, যেহেতু উচিত বলছে। বাট শুড হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন টু সেভ টাইম, সময় বাঁচাতে তাকে ট্রেনে করে যাত্রা করা উচিত ছিল। এবার চলো নেক্সট কি বলেছে দেখো, তাহলে শুড হ্যাভ ট্রাভেলড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো শুড হ্যাভ ট্রাভেলড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য টিচার ইজ টু, বলছে ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য টিচার, শিক্ষক মহাশয়ের, একজন শিক্ষক মহাশয়ের, এ টিচার, তাহলে একজন শিক্ষক মহাশয়ের যে সমস্ত ফাংশনগুলো আছে, দায়িত্ব কর্তব্য কাজগুলো আছে, তার মধ্যে একটা হলো কি, ইজ হয়, টু স্পট কেসেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট, যদি কোনো বাচ্চা অ্যাডজাস্ট করতে না পারে সেই কেসটাকে ভালো করে চিহ্নিত করতে হবে, স্পট করতে হবে, ঠিক আছে, চিহ্নিত করতে হবে। তাহলে কোনো একজন বাচ্চা খুব দুর্বল, অন্যদের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছে না, সেই কেসটাকে, সেই বিষয়টাকে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে, একজন শিক্ষককে চিহ্নিত করতে হবে। এইবার এটা ভুল কোথায় আছে দেখো, এই সমস্ত ফ্রেজগুলো আমরা প্রতিদিন একই রকম আসছে, সেটা ইরর হোক বা ইমপ্রুভমেন্ট হোক। ওয়ান অফ দ্য বয় বলবো না বয়েজ বলবো, বয়েজ বলবো কিন্তু, ওয়ান অফ দ্য বয়েজ, ফিউ অফ দ্য, তাহলে ওয়ান অফ দ্য, ফিউ অফ দ্য, মেনি অফ দ্য, সব অফ কিন্তু, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ঠিক আছে, আর কি আছে, নান অফ দ্য, ফিউ অফ দ্য হয়ে গেল, তাহলে মেনি অফ দ্য, এই সমস্ত ফ্রেজগুলোর পরে ওয়ান অফ দ্য, ফিউ অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, নাইদার অফ দ্য, ঠিক আছে, তাহলে এই সমস্ত ফ্রেজগুলোর লাস্টে নাউনটা কি হবে, নাউনটা প্লুরাল হয়। ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্ল, সাম অফ দ্য মেন, সাম অফ দ্য ওমেন, এভরি অফ দ্য মেন, ঠিক আছে, প্রত্যেকটা এভরি অফ দ্য ডগস, প্রত্যেকটা কুকুরের। তো এইরকম নাউনগুলো, এই সমস্ত ফ্রেজগুলোর পরে আমরা কিন্তু প্লুরাল নাউন দেব, কারণ অনেকের মধ্যে না হলে আমরা একজন দুজন কি করে বলবো, অনেকের মধ্যে হলেই তো আমরা একজন দুজন মেনশন করে বলতে পারবো। তো সেটাই, তাই এখানেও দেখো তাই বলছে, তাহলে ওয়ান অফ দ্য ফাংশন হবে না, ওয়ান অফ দ্য ফাংশনস, একটা এস যুক্ত হবে। ওয়ান অফ দ্য ফাংশনস অফ আ টিচার ইজ টু স্পট কেসেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। ওকে, তাহলে হয়ে গেল। এবার চলো নেক্সট 13 দাগ। 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট দেয়ার বেস্ট ইফোর্টস, তাদের সব থেকে বেস্ট প্রচেষ্টা সত্ত্বেও, দে কুড নট কনভিন্স, তারা কনভিন্স মানে রাজি করানো, তারা পারেনি রাজি করাতে দ্য মেম্বার, সদস্যদেরকে কি করাতে রাজি পারেনি, চেঞ্জ তাদের যে ডিসিশন, সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চেঞ্জ করাতে রাজি করাতে পারেনি, মানে চেঞ্জ করানোর জন্য তাদেরকে রাজি করাতে পারেনি। তাহলে এটা হবে টু, তারা পারেনি রাজি করাতে, পরিবর্তন করতে রাজি করাতে পারেনি। তাহলে তে আসলেই কিন্তু আমাদের, তে আসা মানেই হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ডেসপাইট দেয়ার বেস্ট ইফোর্টস দে কুড নট কনভিন্স দ্য মেম্বার্স টু চেঞ্জ দেয়ার ডিসিশন। তে আসছে, পরিবর্তন করাতে, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি, কি করতে পারেনি, পরিবর্তন করাতে পারেনি। তাহলে তে আসছে মানে, তাহলে টু চেঞ্জ দেয়ার ডিসিশন, বি ইজ দ্য কারেক্ট আনসার, টু চেঞ্জ দেয়ার ডিসিশন। ওকে, এবার চলো নেক্সট। 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ বলছে যে দ্য টু ব্রাদার্স ওয়ার সো মাচ সিমিলার, বলছে দুটো ভাই, দেখো মিনিং না বুঝলে কিন্তু হবে না।
দ্য টু ব্রাদার্স ওয়্যার সো মাচ সিমিলার, দুটো ভাই এতটাই একই রকম ছিল, ইন অ্যাপিয়ারেন্স, ইন নির্দিষ্ট বিষয় বলেছে কিন্তু সিমিলার কিসে সিমিলার ছিল দেখো, নির্দিষ্ট বিষয় দেখাতে, অ্যাপিয়ারেন্স মানে কি দেখা, আবির্ভাব বা বেশভূষা, ঠিক আছে, মানে এখানে অ্যাপিয়ারেন্স মানে দেখাতে বলছে, লুক, তাহলে তারা দেখার দিক থেকে, তাহলে নির্দিষ্ট বিষয় এটা অ্যাপিয়ারেন্স, তার আগে প্রিপোজিশন দেখো ইন ইউজ করেছে, নির্দিষ্ট বিষয় হলে তার আগে প্রিপোজিশন বসবে ইন। তাহলে দেখাতে দুই ভাই এতটাই সিমিলার যে নোবডি বিলিভড, কেউ বিশ্বাস করতে পারেনি, দ্যাট দে ওয়্যার টুইনস, তারা যমজ। ভালো করে বোঝো মিনিং, তাহলে কি, তাহলে যদি যমজ হয় তাহলে কিন্তু দেখতে একই রকম হয়, সাধারণত সিমিলার হয়, কিন্তু কেউ আর সিমিলার হলে লোকে দেখে বুঝতে পারবে যে এরা যমজ, কিন্তু কেউ বিশ্বাস করেনি যে তারা যমজ। তাহলে কি, তাহলে সিমিলার ছিল না, দেখতে আলাদা ছিল, দেখতে সেম হলে তো দেখে চিনতে পারতো, তাহলে দেখে চিনতে কেউ পারেনি, কেউ বিশ্বাস করতে পারেনি দেখে, তাদের অ্যাপিয়ারেন্স দেখে আর কি, চেহারা দেখে, মুখ দেখে যে তারা যমজ, তার মানে তারা সিমিলার ছিল না, তারা আলাদা ছিল, ঠিক আছে, সো ডিফারেন্ট। দেখো তাহলে সো, আর প্রিপোজিশন কিন্তু ফ্রম, অনেকে ডিফারেন্টের পরে সো ডিফারেন্ট ফ্রম বসিয়ে দেবে, ডিফারেন্ট ফ্রম হবে না, নির্দিষ্ট বিষয় বলেছে, আমি কি বলেছি যে ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, তখন এটা ওটার থেকে আলাদা, এরকম তো বলেনি, কোন একটা জিনিস কোনো কিছুর থেকে আলাদা, এরকম কি বলেছে, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, বা আই অ্যাম ডিফারেন্ট ফ্রম হিম, এরকম কি বলেছে, এরকম তো বলেনি। তাহলে নির্দিষ্ট বিষয়ে বলেছে মানে ইন প্রিপোজিশন হবে, এখানে অধিকাংশ ছেলে পেলে কী করবে, ডি দাগ করবে, তাহলে সো ডিফারেন্ট ইন হবে কিন্তু। দেখো এবার বসিয়ে দেখি, দ্য টু ব্রাদার্স, দুই ভাই, ওয়্যার সো ডিফারেন্ট, এতটাই আলাদা, সো ডিফারেন্ট এতটাই আলাদা, ইন অ্যাপিয়ারেন্স দেখাতে, দ্যাট যে নোবডি বিলিভড, কেউ বিশ্বাস করতে পারেনি, দ্যাট যে দে ওয়্যার টুইনস, তারা যমজ, একদম পারফেক্ট। তাহলে নির্দিষ্ট বিষয় হলে প্রিপোজিশন ইন, আর সো ডিফারেন্ট কিন্তু, এইভাবে মানে বুঝে বুঝে তোমাদের করতে হবে। 15 দাগ কী বলেছে দেখো, 15 দাগ বলেছে দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট, সাইট মানে দৃশ্য, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, দুর্ঘটনার দৃশ্যটা ওয়াজ সো ফ্রাইটেন্ড, এতটাই ভীতিপ্রদ ছিল, ভীতিজনক ছিল, দ্যাট দ্য বাইস্ট্যান্ডার্স, পথযাত্রীরা কুড নট আটার, পারেনি উচ্চারণ করতে সিঙ্গেল ওয়ার্ড, একটাও শব্দ। ভালো করে বোঝো, দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড কি, একটা ওয়ার্ড হচ্ছে ফ্রাইটেনিং, FRIGHT, ফ্রাইট, এটা মানে হচ্ছে ভয়, এইটুকুর মানে হচ্ছে ভয়, ফ্রাইট মানে ভয়, এটা নাউন, আর ফ্রাইটেনিং অ্যাডজেক্টিভ। কোনো দুর্ঘটনা, কোনো ঘটনা, কোনো জিনিস যদি সেই জিনিসটা দেখে আমাদের ভয় জন্মায়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো ফ্রাইটেনিং। আর কোনো জীব বা বিশেষ করে মানুষ যদি ভয় পায়, সেই জিনিসটা দেখে ভয় পায়, তাহলে আমরা বলবো ভীত, সেক্ষেত্রে আমরা কি বলবো, ভীত, সেটা হবে হচ্ছে সেই ওয়ার্ডটা হবে ফ্রাইটেন্ড, FRIGHT, ফ্রাইট তো হবেই, তার সঙ্গে ENED, ফ্রাইটেন্ড। ভালো করে বুঝে নাও, দেখো দুটো ওয়ার্ড, একটা ফ্রাইটেন্ড ওয়ার্ডটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, আর কোনো বস্তু বা কোনো জিনিস বা কাউকে দেখে সেই জিনিসটাকে যদি একটু মনে হয় যে ভয়ঙ্কর জিনিস, ভয় জাগাবে আমার মনে, সেই জিনিসটাকে বলবো ফ্রাইটেনিং। আর মানুষ ভীত হলে হবে ফ্রাইটেন্ড, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এখানে দুর্ঘটনার দৃশ্য বলেছে, ফ্রাইটেন্ড তো মানুষের ক্ষেত্রে হয়, তাহলে ফ্রাইটেনিং হবে। দ্য সাইট অফ দ্য ইনসিডেন্ট ওয়াজ সো ফ্রাইটেনিং, এতটাই ভীতিজনক, দ্যাট বাইস্ট্যান্ডার্স, যাত্রীরা, যারা দর্শক ছিল, দাঁড়িয়ে ছিল, কুড নট আটার আ সিঙ্গেল ওয়ার্ড, একটাও শব্দ উচ্চারণ করতে পারেনি। সো ফ্রাইটেনিং, বি ইজ দ্য কারেক্ট আনসার, সো ফ্রাইটেনিং। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে দ্য পুলিশ ব্রেক ডাউন। দেখো ব্রেক ডাউন মানে তোমরা পেয়েছো, এই ব্রেক ডাউনের মানে কিন্তু যান্ত্রিক গোলযোগের ফলে স্টপ সাডেনলি, কোনো যন্ত্র, STOP, স্টপ সাডেনলি, SUDDENLY, ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। যান্ত্রিক গোলযোগের ফলে যদি কোনো যানবাহন, বিশেষ করে কোনো যান বন্ধ হয়ে যায় হুট করে, তখন আমরা এই ব্রেক ডাউন ফ্রেজাল ভার্বটা নিয়ে থাকি সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু পুলিশ কেন ভেঙে পড়েছিল, বন্ধ হঠাৎ স্টপ হয়ে পড়েছিল, সেরকম হয় না। কি বলেছে দেখো, দ্য পুলিশ দ্য ট্রাঙ্কটাকে কী করেছিল, ট্রাঙ্ক অ্যান্ড ফাউন্ড। দেখো ফাউন্ড এই অংশে দাগানো আছে, এটা একটা ভার্ব, এটা কোন টেন্সে হবে এটা কিন্তু ফাউন্ড আমাকে বলে দিচ্ছে, কারণ ফাউন্ডে কোনো আন্ডারলাইন নেই, তার মানে ফাউন্ড ঠিক আছে। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডের সেকেন্ড ফর্ম কি, ফাউন্ড। তাহলে সেকেন্ড ফর্ম একা একা বসে, থার্ড ফর্ম কিন্তু একা একা বসে না। তো সেখান থেকে বুঝতে পারলাম, দেখো সেকেন্ড ফর্মও ফাউন্ড, থার্ড ফর্মও ফাউন্ড। তাহলে এটা কেন সেকেন্ড ফর্ম, কারণ সেকেন্ড ফর্ম একা বসে, থার্ড ফর্ম কখনো একা বসে না, থার্ড ফর্মের আগে হেল্পিং ভার্ব লাগে। তাহলে এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট V2, তাহলে এটাকেও কিন্তু
যে ভার্বই বসাবো এখানে সেকেন্ড ফর্মে করতে হবে। তাহলে পুলিশ কি করেছিল, ট্রাঙ্কটাকে ভেঙে ফেলেছিল, ভেঙে খুলে ফেলেছিল, অ্যান্ড ফাউন্ড দ্য লুটেড জুয়েলারি, এবং খুঁজে পেয়েছিল চুরি হয়ে যাওয়া জুয়েলারিগুলো। তাহলে কোনো কিছু ভেঙে খুলে ফেললে সেটাকে আমরা ব্রেক ওপেন বলবো, ব্রেক ওপেন। আর সেকেন্ড ফর্ম লাগবে ফাউন্ড রয়েছে, তাহলে ব্রোক ওপেন। বি ইজ দ্য কারেক্ট আনসার। বসিয়ে দেখো, দ্য পুলিশ ব্রোক ওপেন দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কটা খুলে ফেলেছিল ভেঙে, অ্যান্ড ফাউন্ড খুঁজে পেয়েছিল দ্য লুটেড জুয়েলারি। ওকে, তাহলে ব্রোক ওপেন। এবার চলো নেক্সট 17 দাগ কী বলছে দেখো। 17 দাগ বলছে ইন আওয়ার ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধুদের সার্কেলের মধ্যে, ইট ইজ কাস্টমারি, এটা একটা প্রথা, ফর ইচ অফ দ্য মেম্বার্স, প্রত্যেকটা সদস্যের জন্য এটা একটা প্রথা। এটা কিসের প্রথাটা কী রকমের প্রথা? টু বাই দেয়ার ওন টিকিটস। দেখো নিজেদের, প্রত্যেকটা বলছে কিন্তু ভালো করে বোঝো, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অফ প্রিপোজিশনের আগে কী আছে? ইচ। তাহলে একজন, তাহলে একজন হলে আমি মনে করি বন্ধুরা ছেলে, তাহলে কি হবে? তার বললে একজন হলে, ছেলে হলে তার বললে হিজ, আর মেয়ে হলে একজন হলে তার বললে হার। তাহলে ইচ অফ দ্য মেম্বার্স টু বাই দেয়ার, সবার টিকিট তো না, নিজের টিকিট কিনবে, তাহলে হিজ ওন, আর টিকিটের সঙ্গে এস দেবো না, কারণ একজন একটা টিকিট কিনবে, তাহলে টিকিট, টু বাই হিজ ওন টিকিট। ইন আওয়ার ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধুদের মধ্যে, ইট ইজ কাস্টমারি, এটা একটা প্রথা, ফর ইচ অফ দ্য মেম্বার্স, প্রত্যেকটা সদস্যের জন্য, টু বাই হিজ ওন টিকিট, টু বাই হিজ ওন টিকিট। একজন, তাহলে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, এবং একটাই টিকিট, তাহলে টু বাই হিজ ওন টিকিট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট 18 দাগ কী বলছে দেখো। 18 দাগ বলছে হোয়ার দ্য ডিস্টেন্স ইজ নট টু মাচ, যেখানে দূরত্বটা বেশি না, আই প্রেফার, আমি পছন্দ করি, ওয়াকিং, হাঁটা, অন ফুট, পায়ে হাঁটা পছন্দ করি। আর প্রেফারের পরে প্রিপোজিশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, প্রেফার ওয়ার্ডের পরে। আর প্রেফারেন্স হলে, আগের দিনে বলেছিলাম প্রেফারেন্স, RENCE, প্রেফারেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হবে, প্রেফারেন্স ফর, প্রেফার টু, প্রেফারেন্স ফর। যেমন ধরো আমি বললাম আমার চায়ের থেকে আমি কফি বেশি পছন্দ করি, প্রেফার হলে টু হবে, বাক্য দুটো কী হবে দেখো, আই প্রেফার, প্রতিদিন একই আসছে, যারা শুনছো তারা হয়তো ভাবছো যে প্রত্যেক দিন একই রকম কথা বলছি, কিন্তু যারা প্রথম দেখছে তারা ব্যাপারটা জানতে পারবে। আই প্রেফার টি, TAT, আমি চা পছন্দ করি, টু কফি, COFFE। এবার যদি প্রেফারেন্স থাকতো আমি কি বলতাম, যে আই হ্যাভ এ প্রেফারেন্স, ফর টি ওভার কফি, COFFE। তাহলে প্রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্সের পরে ফর বসবে, তারপরে আর যার থেকে প্রেফারেন্স তার আগে ওভার। আর প্রেফারের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, দুটো জিনিস যেটাকে পছন্দ করবে সে আগে থাকবে, আর যার থেকে পছন্দ করবে তার আগে টু বসবে। আই প্রেফার টি টু কফি, তাহলে প্রেফারের ক্ষেত্রে টু, প্রেফারেন্সের ক্ষেত্রে ফর আর ওভার। ওকে, মাথায় রাখবে। তাহলে এখানে দ্যানটা কী হবে, দ্যানটা টু হবে। ওকে, তাহলে টু ওয়াকিং ফর এ বাস, মিনিংটা কী বলছে একবার দেখে নাও, যেখানে দূরত্বটা বেশি নয়, আই প্রেফার পছন্দ করি হাঁটা, অন ফুট পায়ে হাঁটা পছন্দ করি, টু ওয়েটিং ফর এ বাস, একটা বাসের জন্য অপেক্ষা করার থেকে আমি হাঁটা পছন্দ করি। তাহলে কোথায় আছে দেখো, টু ওয়েটিং ফর এ বাস, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওয়েটিং ফর এ বাস। ওকে, এবার চলো নেক্সট 19 দাগ। হ্যাঁ 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে যে বিং আ প্লেজেন্ট মর্নিং, সেম জিনিস আবারও এসছে। বলেছিলাম কোনো গরম দিন, ঠান্ডা দিন, বৃষ্টির দিন হলেই কিন্তু প্রিপোজিশন সাবজেক্ট হয় হচ্ছে ইট দিয়ে বাক্য থাকে। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, পার্টিসিপল দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল। আচ্ছা, বাক্যটার মিনিং পড়ে নিয়ে আগে কী বলছে, বিং আ প্লেজেন্ট মর্নিং, একটা খুব মনোরম সকাল হওয়ার কারণে, হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক, সে একটু হাঁটতে গেছিলো, অ্যালং দ্য সি শোর, সমুদ্রে তটভূমি বরাবর। ঠিক আছে, দেখো এই প্রথম বাক্য এইটা, দ্বিতীয় বাক্য এইটা, সে গেছিল হাঁটতে সমুদ্র তীর বরাবর, সাবজেক্ট হি। আর এই বাক্যের সাবজেক্ট তো হি না, এই বাক্যের সাবজেক্টও যদি হি হতো তাহলে আমি একটা হি দিয়েই কাজ মিটিয়ে দিতাম, কিন্তু এই বাক্যের সাবজেক্ট দেওয়া নেই। কিন্তু বিং এ প্লেজেন্ট মর্নিং, যদি আমি এখানে একটা সাবজেক্ট না দিই, মনে করো এখানে সাবজেক্ট হবে ইট, যদি ইট না দিই আমার মিনিংটা কেমন হবে, যে বিং হওয়ার কারণে, একটা মনোরম সকাল হওয়ার কারণেই, মানে সে নিজেই একটা মনোরম সকাল এবং সে হাঁটতে গেছিলো, যেটা পুরোপুরি ইললজিক্যাল। তাহলে বাক্যটা ছিল হচ্ছে এরকম, ভালো করে দেখে নেব। এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল দ্য সিম্পল, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল PARTICIPLE, প্রেজেন্ট পার্টিসিপল দ্য সিম্পল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ভার্বের ING যুক্ত শব্দ দিয়ে যদি দুটো বাক্যকে যুক্ত করি, এবং সেই ভার্বের ING যুক্ত শব্দ যদি ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব বা
ভার্বের আইএনজি যুক্ত শব্দ যদি কোনো বাক্যের মধ্যে ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, দেখো বাক্য দুটো কেমন ছিল। ইট ইজ আ প্লেজেন্ট, আমি শর্টে লিখছি, ইট ইজ আ প্লেজেন্ট মর্নিং, PRM, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং। ঠিক আছে, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং। আর পরের বাক্যে কি বলছে যে I went out for a walk, I went out for a walk, শর্টে লিখলাম, for a W, ওয়াকটাকে W লিখলাম। তাহলে এই দুটো বাক্য ছিল, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং বা ইট ওয়াজ এ প্লেজেন্ট মর্নিং, ওয়াজ করে দাও, টেন্সের ব্যালেন্স সেম থাকবে। তাহলে ইট ওয়াজ এ প্লেজেন্ট মর্নিং, আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, আমি হাঁটতে গেছিলাম। তাহলে এই দুটো বাক্যের দেখো সাবজেক্ট আলাদা, একটা ইট সাবজেক্ট আর একটা আই সাবজেক্ট। এই দুটো বাক্যকে সিম্পল করতে গেলে যে কাজটা আগে হয়েছিল, প্লেজেন্ট মনোরম সকাল হওয়ার কারণেই আমি হাঁটতে গেছিলাম, যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে, ভার্ব ওয়াজ প্রথম ফর্ম হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি দিয়ে পুরো লিখে দিতে হবে। তাহলে বিং এ প্লেজেন্ট মর্নিং, বিং এ প্লেজেন্ট মর্নিং, আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, তাই তো। এবার দেখো সাবজেক্ট যেহেতু আলাদা, প্রথমে ইট ছিল, ইটটাকেও রাখতে হবে, সাবজেক্ট সেম হলে আমার দ্বিতীয় সাবজেক্টটা দিলেই হয়ে যেত। তাহলে বাক্যটা কী হবে, ইট বিং এ প্লেজেন্ট মর্নিং, আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক। ঠিক সেই রকম দেখো এখানে শুধু বিং দিলে হবে না, ইট বিং এ প্লেজেন্ট মর্নিং, হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক অ্যালং দ্য সিশোর। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইট বিং আ প্লেজেন্ট মর্নিং। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 20 দাগ কী বলছে দেখো, নেক্সট 20 দাগ বলছে যে নো সুনার দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার্ড, যেই না বিজ্ঞপ্তি আবির্ভূত হয়েছিল, ইন নিউজপেপারে সংবাদপত্রে, দেন দেয়ার ওয়াজ এ রাশ অন দ্য বুকিং উইন্ডো, তখন সেখানে একটা বিশাল বড় ভিড় হয়েছিল, যে টিকিট বুকিং, মনে করো টিকিট বুকিং কোনো ছাড় দিয়েছিল। ঠিক আছে, যখন এই খবরটা বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, তখন এই টিকিট বুকিংয়ের বাইরে কিন্তু একটা বিশাল বড় রাশ ভিড় তৈরি হয়েছিল। এবার নো সুনারতে বাক্য শুরু হলে একটা নিয়ম কি আছে, নো সুনারতে বাক্য শুরু হলে মাঝখানে দেন বসে, প্রথম বাক্যের শেষে দেন তো আছে, আর এখানে দেনে দাগ দেওয়া নেই, তবু আমরা দেখে নেব দেন বসে, দেন ঠিক আছে কিন্তু বসেছে। আর ঠিক একই রকম নো সুনারের মানেও হচ্ছে যেই না, আর হার্ডলি স্কেয়ার্সলির মানেও কিন্তু যেই না, হার্ডলি স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি। তাহলে হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের এই মাঝখানে দেন হবে না, তখন কিন্তু ভেন হবে, এটা মাথায় রাখবেন, মানে সেম, নো সুনারের মানেও যা, হার্ডলি স্কেয়ার্সলির মানেও কিন্তু সেম। এবার ব্যাপারটা হচ্ছে এই তিনটের ক্ষেত্রে এরকম সব অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে, নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি, অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হয় হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হয় হচ্ছে তোমার সাবজেক্ট বসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাবজেক্ট দিয়েছে নো সুনারের পরে, তারপরে ভার্ব দিয়েছে, যেটা হবে না। ঠিক আছে, প্রশ্নবোধকের মতন হবে, ঠিক আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। তো এখানে ইডি আছে, ইডি, তাহলে নো সুনারের পরে আমরা ডিডও দিতে পারি, আবার ডিড দিলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আবার নো সুনারের পরে আমরা হ্যাডও দিতে পারি, হ্যাড দিলে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তো অপশান দেখে নেব, তাহলে হতে পারে নো সুনার ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট, আর অ্যাপিয়ারের সঙ্গে তখন ইডিটা হবে না, অ্যাপিয়ার। আচ্ছা একটু মুছে দিয়ে দেখে নিই। তাহলে কি বলেছে, নো সুনার, এখানে একটা ডিড হবে, নো সুনার ডিড, হেল্পিং ভার্ব আগে বললাম, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে আমাদের কি হবে, আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। তাহলে নো সুনার পাস্ট টেন্সে আছে বলে ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট, আর ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ইডি বাদ যাবে। তাহলে নো সুনার ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার ইন দ্য নিউজ পেপার্স দেন, বা এখানে ডিডের জায়গায় যদি হ্যাড দিই তাহলে অ্যাপিয়ার্ড করব। অপশানে কোনটা আছে দেখে নাও। হ্যাঁ, অপশান যদি আমরা দেখি, অপশান কিন্তু প্রথমটা কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে কিন্তু নো সুনার হ্যাড ঠিক আছে, কিন্তু অ্যাপিয়ারের সঙ্গে ইডি দেয়নি, হ্যাড দিলে থার্ড ফর্ম। হ্যাঁ, এবার চলে আসি আমরা নো সুনার, দেখো ডি দাগে কি বলেছে, নো সুনার ডিড দিয়েছে, ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার, ভার্বের ফার্স্ট ফর্ম। ডু ডাজ ডিডের পরে, ডু ডাজ আর ডিড এদের পরে কিন্তু মেন যে ভার্ব হয়, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, নো সুনার ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার। এবার চলো 21 দাগ কি বলছে, আই অ্যাম ওয়ার্কিং অন দিস জব সিন্স লাস্ট মর্নিং, বলছে আমি কাজ করছি অন দিস জব, এই বিষয়ে আমি কাজ করছি, এই জবের ওপরে আমি কাজ করছি। সিন্স লাস্ট মনডে, সিন্স মানে এখানে থেকে, সিন্স মানে হচ্ছে থেকে, যখন সিন্স
কোনো পারফেক্ট টেন্স বা সিন্সের সঙ্গে যখন কোনো একটা সময় মেনশান থাকবে তখন সিন্সের মানে হবে কিন্তু থেকে, থেকে। আর যখনই থেকে বোঝাবে সিন্সের মানে, সিন্সের আগের বাক্যটা পারফেক্ট হয়। কেন হয় বুঝতে পারবে, সিন্সের আগের বাক্যটা সবসময় পারফেক্ট হবে, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, ঠিক আছে। সিন্সের পরে কি হবে, সিন্সের আগেরটা পারফেক্ট হবে, সিন্সের পরেরটা V2 মানে সিম্পল প্রেজেন্ট। ওকে, তো এখানে দুটো বাক্য নেই, একটাই বাক্য, সেই কারণে আমরা V2টা খুঁজে পাবো না এখানে, সিন্সের পরে V2 নেই, একটাই বাক্য। তো এখানে কি বলেছে দেখো, আর এখানে একটা জিনিস, সিন্স বা ফর, সিন্স বা ফর এদের সাথে যদি টাইম মেনশন থাকে, এদের সাথে যদি টাইম মেনশন থাকে তাহলে এদের আগের বাক্যটা কিন্তু পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স, যাই হোক পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, আই অ্যাম ওয়ার্কিং অন দিস জব, আমি এই বিষয়টার ওপরে কাজ করছি, সিন্স লাস্ট মনডে, শেষ সোমবার থেকে। তাহলে একটা দীর্ঘ সময় ধরে কাজ করা বললে আমরা জানি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে অ্যাম ওয়ার্কিংটা আমি কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আয়ের পরে কি বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে হ্যাভ, একটা দেবো হচ্ছে বিন, হ্যাভ বিন, আর ভার্বের আইএনজি, ওয়ার্কিং। তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং হবে, দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছি, অন দিস জব সিন্স লাস্ট মনডে, শেষ সোমবার থেকে। তাহলে এখান থেকে কী কী জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে তো একটাই বাক্য করেছে, কিন্তু মেন বিষয় হচ্ছে কি সিন্সের আগে, সিন্স বা ফরের সাথে যদি টাইম মেনশন থাকে এদের আগের বাক্যটা কি হবে, পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্টও হতে পারে পাস্টও হতে পারে, এবং শুধু পারফেক্ট না, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটো বাক্য হলে সিন্সের পরের বাক্যটা কিন্তু সিম্পল পাস্ট হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিই, এই বাক্যটা ধরো আমি বললাম যে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, I have been reading, আমি পড়ছি, I have been reading, I have been reading since, S-I-N-C, since, I have been reading since you left, since you left home, since you left home, ভালো করে বোঝো। I have been reading, আমি পড়ছি অনেক সময় ধরে, since থেকে, কোন সময় থেকে, ইউ তুমি, লেফট তুমি বাড়ি থেকে চলে গেছিলে, ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু, ইউ লেফট হোম তুমি যখন বাড়ি ত্যাগ করেছিলে তখন থেকে আমি পড়ছি। তাহলে দেখো সিন্সের পরে হচ্ছে সিম্পল V2 আর সিন্সের আগে কিন্তু পারফেক্ট টেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে উত্তর বি হলো। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে, 22 দাগে। 22 দাগ কি বলছে দেখে না। তাহলে দীর্ঘ সময় মেনশন থাকলে কিন্তু পারফেক্ট টেন্স হবে এবং সেখানে ফর বা সিন্স থাকবে, ফর বা সিন্সের সাথে সময় মেনশন থাকলে পারফেক্ট টেন্স। 22 দাগ কি বলছে, ডিউ টু ফ্যাটিগ, ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তির কারণে, ডিউ টু ফ্যাটিগ ক্লান্তির কারণে, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বডি শরীরের অ্যাক্টিভিটি কাজকর্ম এবং মাইন্ড মনের এবং শরীরের কাজকর্ম স্লো ডাউন। ভালো করে বোঝো, একটা বাক্য লিখতে গেলে আমাদের সাবজেক্ট লাগে, এখানে সাবজেক্ট কোনটা, ডিউ টু ফ্যাটিগ। ডিউ টু ফ্যাটিগ কিন্তু এটা সাবজেক্ট নয়, অ্যাক্টিভিটি দিয়ে বাক্য শুরু হচ্ছে। ডিউ টু ফ্যাটিগ ক্লান্তির কারণে, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের, প্রিপোজিশন হচ্ছে অব। আমি বলেছিলাম সাবজেক্টের সাথে মানে প্রিপোজিশন দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে, কোনো প্রিপোজিশন দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে প্রিপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, অ্যাক্টিভিটিস বলে না কিন্তু, অ্যাক্টিভিটির প্লুরাল ফর্ম কি, অ্যাক্টিভিটিস, TIES প্লুরাল। তাহলে এখানে শুধু অ্যাক্টিভিটি আছে মানে সিঙ্গুলার, আর প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হয় কোনো বাক্যে, এবং সেই বাক্যটায় যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। নিয়ম কি, সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস। যেমন আমরা হির পরে গো বলি না গোস বলি, গোস বলি, হি গোস। শি দিয়ে আমরা কি বলবো, ইট না ইটস, ইটস বলবো, তাই তো। তাহলে হি প্লেস বলবো, শি সিংস বলবো, ঠিক সেরকম। তাহলে স্লো ডাউন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, স্লো ডাউন হবে না যেহেতু অ্যাক্টিভিটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে স্লোর সঙ্গে একটা এস যুক্ত হবে, স্লোস ডাউন। ডিউ টু ফ্যাটিক ক্লান্তির কারণে, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বডি, দ্য অ্যাক্টিভিটি অফ বডি অ্যান্ড মাইন্ড স্লোস ডাউন। কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, স্লোস ডাউন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বাই এস বসবে। হ্যাঁ, শরীর এবং মনের কার্যক্ষমতা কি হয়, স্লো ডাউন হয়ে যায়, ধীর হয়ে যায়, কমে যায়। পরের কোয়েশ্চেনে যাবো। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে 23 দাগ। হ্যাঁ, 23 দাগ কি বলছে, ম্যানকাইন্ড মানে মানব জাতির, হ্যাজ এ হ্যাবিট আছে একটা অভ্যেস, অফ সার্ভাইভিং বেঁচে থাকার, টিকে থাকার, দ্য ওর্স্ট ক্যাটাস্ট্রফি মানে সবথেকে বাজে যে বিপর্যয় বা দুর্যোগ,
বিপদ, সেই বিপদের হাত থেকেও বেঁচে যাওয়ার একটা তার অভ্যেস আছে। এবং যে বিপদগুলো, যে বিপর্যয়গুলো ক্রিয়েটেড, তৈরি হয় বাই দেয়ার ওন ইরর্স, নিজেদের যে ভুল অথবা প্রকৃতির দ্বারা আর কি যে সমস্ত বিপর্যয় তৈরি হয়, সেই বিপর্যয়টাকেও টিকে থাকার একটা অভ্যেস, বিপর্যয় থেকে বেঁচে থাকার অভ্যেস মানব জাতির মধ্যে কিন্তু আছে। এইবার দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। প্রথম ওয়ার্ডটা যদি আমরা খেয়াল করি, ম্যানকাইন্ড মানে মানব জাতি, এটাকে সিঙ্গুলার ধরেছে না প্লুরাল ধরেছে? সিঙ্গুলার ধরেছে। প্লুরাল ধরলে কিন্তু এখানে হ্যাভ থাকতো, ম্যানকাইন্ডের পরে হ্যাজ রয়েছে, ম্যানকাইন্ডের পরে হ্যাজ, তাহলে ম্যানকাইন্ডটাকে কিন্তু সিঙ্গুলার ধরতে হবে, ম্যানকাইন্ডটাকে সিঙ্গুলার ধরতে হবে। এবার ধরো ম্যানকাইন্ডকে কিন্তু তুমি, ম্যানকাইন্ড মানে যখন মানব জাতি বলছে, মানব জাতি মানে মানুষ বলছে, ঠিক আছে, মানব জাতি, কোনো ছেলে বা মেয়েকে কিন্তু মেনশন করছে না, যে পুরুষ বা মহিলা বলছে না, তাই তো? তাহলে আমি হিজ বা হারও বলতে পারবো না, ভালো করে বোঝো। প্রথম কথা হচ্ছে ম্যানকাইন্ডটাকে সিঙ্গুলার ধরেছে বলে হ্যাজ ইউজ করেছে এটা এখানে, এবং ম্যানকাইন্ড মানে মানব জাতি যখন বলছে তখন আমরা কিন্তু নির্দিষ্ট একটা ছেলে বা একটা মেয়েকে ধরতে পারবো না। তাহলে তার বললে আমরা কিন্তু হিজ, আমরা তাদেরও বলতে পারবো না, কারণ যেহেতু এখানে হ্যাজ একটা ইউজ করেছে, সাবজেক্ট সিঙ্গুলার, হ্যাভ হলে আমরা দেয়ার ইউজ করতে পারতাম, তাদের, যেহেতু সিঙ্গুলার ধরেছে, সিঙ্গুলার বললে তার বলতে পারি হিজ, কিন্তু মানব জাতি ছেলে হয়ে যাবে, তাহলে ছেলে ধরতে পারবো না, বা শুধু হার করতে পারবো না, মেয়ে ধরতে পারবো না। তাহলে এবার প্রবলেমটা কি, ইট করতে পারি আমরা, ইটস, যদি আমরা ছেলে মেয়ে না ধরতে পারি তাহলে আমরা ইটস করতে পারি এটার। তাহলে ব্যাপারটা কি বলছে দেখো, পুরো বাক্যটা, ম্যানকাইন্ড মানব জাতি হ্যাজ, এই হ্যাজটা দিয়েই গন্ডগোলটা করেছে। এইখানটাতেই যে বুঝতে পারবে না সে কিন্তু ভুল করবে, অনেক কিন্তু নো ইমপ্রুভমেন্ট করবে, কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবেই। যদি এখানে হ্যাভ থাকতো তাহলে একদম পারফেক্ট হতো। ম্যানকাইন্ড হ্যাভ আ হ্যাবিট, বা হ্যাঁ ম্যানকাইন্ড হ্যাভ, যদি এখানে হ্যাভ থাকতো, যেহেতু হ্যাজ দিয়েছে তাহলে সিঙ্গুলার, ওকে। তাহলে ম্যানকাইন্ড হ্যাজ আ হ্যাবিট অফ সার্ভাইভিং দ্য ওর্স্ট ক্যাটাস্ট্রফিস ক্রিয়েটেড বাই ইটস ওন ইরার্স বাই নেচার, যেহেতু হ্যাজ দিয়েছে, ম্যানকাইন্ড সিঙ্গুলার, তাহলে আমরা এখানে দেয়ারটাকে ইউজ করতে পারবো না, প্লুরাল, আর হিজ বা হারও করতে পারবো না, কিন্তু অপশানে কোনো জায়গায় হিজ বা হার নেইও। তো সেই কনফিউশনের মধ্যে আমাদের যাওয়াও লাগছে না, তবুও জেনে নিই যে হিজ বা হার করতে পারবো না, যেহেতু এখানে মেনশন ম্যানকাইন্ড মানে মানব জাতি, পুরো মানব জাতি, ছেলে মেয়ে সবাইকেই বোঝাচ্ছে, সেই কারণেই কিন্তু আমরা ইটস করবো। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিয়েটেড, সি না, এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিয়েটেড বাই ইটস ওন ইরার। ম্যানকাইন্ড হ্যাজ এ হ্যাবিট অফ সার্ভাইভিং দ্য ওর্স্ট ক্যাটাস্ট্রফিস ক্রিয়েটেড বাই ইটস ওন ইরার্স অ্যান্ড অর বাই নেচার, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন। এবার যাবো নেক্সট 24 দাগ, বেশিরভাগ কিন্তু সবাই ভুল করবে। এবার 24 দাগ কি বলেছে দেখো, 24 দাগ বলছে অলমোস্ট এভরি কান্ট্রি, প্রায় সমস্ত দেশই হ্যাজ প্লেগড বাই পাওয়ার সিকার, মানে যারা আর কি ক্ষমতা লোভী, ক্ষমতা অন্বেষণ করে, ঠিক আছে, সেই সমস্ত মানুষজনদের দ্বারা, এবং পাওয়ার ব্রোকার, যারা ক্ষমতা ভঙ্গ করে, ঠিক আছে। এক দল থাকে দেখবে ক্ষমতা চায়, যেমন পলিটিশিয়ানরা, আর এক দল থাকে কি যারা আর কি অন্যায় করে, ক্রাইম করে বেড়ায়, অপরাধী যারা, তারা কি করে, ক্ষমতা ভাঙার চেষ্টা করে। তো এই দু ধরনের মানুষজনের দ্বারা অলমোস্ট প্রত্যেকটা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, ঠিক আছে, আক্রান্ত হয়। তো এখানে প্লেগ মানে কি, প্লেগ মানে হচ্ছে প্লেগ রোগ, আমরা জানি প্লেগ রোগ, PLAGUE, প্লেগ। তো সেই প্লেগ রোগ থেকেই এই ভার্বটা এসেছে। তো প্লেগ রোগ মানে কি, সেই রোগে আক্রান্ত হওয়া, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বাজে কোনো কিছুতে আক্রান্ত হওয়াকেও আমরা প্লেগ বলতে পারি। তাহলে এবার দেখো, কোনো দেশ নিশ্চয়ই নিজে আক্রান্ত হবে না, কারোর দ্বারা আক্রান্ত হবে, কারোর দ্বারা আক্রান্ত হলে প্যাসিভ, এবং প্যাসিভ করতে গেলে আমরা জানি হ্যাভ বা হ্যাজের পরে আমাদের কি আনতে হয়, বিন আনতে হয়, হ্যাজ বিন, তাই তো, তাহলেই প্যাসিভ হবে। তাহলে অলমোস্ট এভরি কান্ট্রি হ্যাজ প্লেগড করলে কি, একটা দেশ নিজেকে আক্রান্ত করছে আর কি, দূষিত করছে, সেটা তো নয়। তাহলে কারো দ্বারা হচ্ছে, তাহলে হ্যাজ বিন প্লেগড হবে, হ্যাজ বিন, অলমোস্ট এভরি কান্ট্রি হ্যাজ বিন প্লেগড বাই পাওয়ার সিকার্স অ্যান্ড পাওয়ার ব্রোকার্স, হ্যাজ বিন কোথায় আছে দেখো, আচ্ছা হ্যাজ বিন, তো যেহেতু এখানে হ্যাজ বিন নেই আমাদের অপশানে, তাহলে দেখো অপশানে যেহেতু আমাদের হ্যাজ বিন নেই, তাহলে আমরা কি নেব দেখো, তাহলে আমরা করবো হচ্ছে ইজ প্লেগড করবো, ইজ প্লেগড হয়, মানে যেহেতু এটা একটা চিরন্তন সত্য, আর হ্যাজ বিন করলে কি হবে, হ্যাজ বিন করলে মানে হবে হয়েছে, আর যেহেতু বাক্যটা, এই বাক্যের সেন্সটা চিরন্তন সত্য, ঠিক আছে, প্রত্যেকটা দেশই কি হয়, পাওয়ার সিকার এবং পাওয়ার ব্রোকারদের দ্বারা আক্রান্ত হয়, চিরন্তন সত্য হলে আমাদের সিম্পল প্রেজেন্ট, একটুখানি বুঝিয়ে দিই। মনে করো আমি বললাম, ধরো আমি বললাম
আই ইট রাইস, এটা একটা মনে করো একটা প্রতিদিনের অভ্যেস, আমি খাই, তাহলে প্রতিদিনের অভ্যেস এবং যেটা চিরন্তন সত্য সেই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তো এর প্যাসিভ করতে গেলে আমরা কি করব, আই ইট রাইস, রাইস হবে রাইস সিঙ্গুলার, তাহলে ইজ, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, তাই তো, রাইস ইজ ইটেন, হ্যাঁ, রাইস ইজ ইটেন। তাহলে দেখো এই যে মিনিংটা কি হলো, রাইস ইজ ইটেন মানে কি, রাইস ইজ ইটেন মানে ভাতকে খাওয়া হয়, ঠিক সেই রকম এইখানেও তাহলে ভাঙে অলমোস্ট এভরি কান্ট্রি। তাহলে মনে করো আমি বললাম যে কিছু কিছু ব্যক্তিরা আর কি আক্রান্ত করে, কিছু ব্যক্তিরা মনে করো বললাম সাম পিপল PEOPL, সাম পিপল প্লেগ PLAGUE, সাম পিপল প্লেগ এভরি কান্ট্রি, সাম পিপল এর মধ্যে আমরা পাওয়ার সিকার পাওয়ার বুকার সবাইকে ধরছি, তাহলে সাম পিপল প্লেগ এভরি কান্ট্রি EVRY এভরি কান্ট্রি, ঠিক আছে, শর্টে সিও লিখলাম। তাহলে এই বাক্যর আগে যদি আমরা প্যাসিভ করি কি হবে দেখো, সাম পিপল প্লেগ এভরি কান্ট্রি, তাহলে প্লেগ কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এভরি কান্ট্রি প্রথমে আসবে, ই আর সি লিখলাম, এভরি কান্ট্রি একটা, তাহলে ইজ এভরি কান্ট্রি ইজ প্লেগড PLAGUED, তাহলে এভরি কান্ট্রি ইজ প্লেগড আক্রান্ত হয় বাই সাম পিপল, এই সাম পিপলের মধ্যে পাওয়ার সিকার পাওয়ার ব্রোকার পড়ছে, ঠিক সেইটাই এখানে নিয়েছে। এবার হ্যাজটা নেয়নি কেন, হ্যাজ দিলে বাক্যটা আর কি চিরন্তন সত্যের মধ্যে পড়ছে না, সেই কারণে নিয়েছে। তাহলে অলমোস্ট এভরি কান্ট্রি ইজ প্লেগড বাই পাওয়ার সিকার অ্যান্ড পাওয়ার ব্রোকার, ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার যাবো নেক্সট। এই কারণেই আমি সবসময় বলি যে মিনিংটা কিন্তু বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে যে, হ্যাঁ 25 দাগ কি বলছে দেখে নাও, 25 দাগ কি বলছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, একটু আগেই বললাম। তাহলে দেখো হি ইজ, সে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরের নাউনটা প্লুরাল হয়, দেখো প্লেয়ার্স রয়েছে, প্লেয়ার্স, ঠিকই আছে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, সে বেস্ট প্লেয়ার্সদের মধ্যে ওয়ান মানে একজন, দ্যাট মানে যারা মানে কারা, দ্যাটের আগে যে থাকে তাকে ডিফাইন করে দ্যাট, ঠিক আছে, দ্যাটের আগে যে থাকবে তাকে ডিফাইন করবে, দ্যাটের আগে কি আছে প্লেয়ার্স প্লুরাল, তাহলে দ্যাটটাও প্লুরাল, তাহলে হ্যাজটা হ্যাভ হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কিন্তু প্লুরাল হয়, তাহলে দ্যাট হ্যাভ এভার লিভড, বি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এখান থেকে চলে গেলে হবে না। এবার আবারও সেই কথাটা বলবো যে যেহেতু বাক্যে আগে অনলি নেই, যদি বাক্যটা এইরকম থাকতো, দেখো অনলি নেই বলে দ্যাট ওয়ার্ডটা কিন্তু প্লেয়ার্সকে ডিফাইন করছে, সেই অনুযায়ী ভার্বটা হ্যাজ উঠে গিয়ে আমাদের হ্যাভ হচ্ছে। যদি বাক্যটা এরকম থাকতো হি ইজ দ্য অনলি ওয়ান, যদি বাক্যে অনলি থাকতো এইরকম, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট, তাহলে কিন্তু দ্যাটটা এই হিকে ডিফাইন করতো, হিকে, ঠিক আছে। অনলি থাকলে দ্যাট একদম প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে, অনলি না থাকলে দ্যাট আগের সাবজেক্টকে ডিফাইন করবে, বোঝা গেল। সেক্ষেত্রে তখন কিন্তু হ্যাজ পারফেক্ট হতো যদি অনলি থাকতো, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট মানে হিকে বলছে, তাহলে একজন, তাহলে হ্যাজটা পারফেক্ট, ওকে। তাহলে অনলি থাকলে দ্যাট আগে, আর অনলি না থাকলে দ্যাটের একদম গায়ে আগে যেটা থাকবে তাকে ডিফাইন করবে। চলো নেক্সট 26 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 26 দাগ বলছে দ্য টিচার টোল্ড আস, শিক্ষক মশাই আমাদেরকে বলেছিল, দ্যাট যে দ্য প্রাইজ উইল বি প্রেজেন্টেড দ্য নেক্সট ডে, হ্যাঁ প্রাইজটাকে ডিস্ট্রিবিউট করা হবে, প্রেজেন্ট করা হবে, দেওয়া হবে পরের দিন। ভালো করে বুঝো, টোল্ড কোন টেন্সে আছে, বাক্যে টোল্ড তো ভুল নেই, টোল্ডের নিচে আন্ডারলাইন করা নেই মানে টোল্ড ভুল নেই, টোল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে যে অংশে আন্ডারলাইন করা আছে উইল, তাহলে উইলটা প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সের সঙ্গে বসে, তাহলে পাস্ট টেন্সে উইলটা কি হয়, উড হয়, উড। আমরা বলেছিলাম যে অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে কিন্তু আমাদের উড আসবে, ঠিক আছে। তাহলে দ্য টিচার টোল্ড আস, শিক্ষক মশাই বলেছিলেন আমাদেরকে, দ্যাট দ্য প্রাইজ হবে মানে কি ভবিষ্যৎকাল এবং অতীতকাল, তাহলে অতীতকালের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে উড হবে, তাহলে উইলটা উড হয়ে যাবে, ওকে। উড বি প্রেজেন্টেড দ্য নেক্সট ডে, কোথায় আছে দেখো, উড বি প্রেজেন্টেড দ্য নেক্সট ডে, এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমেই আছে। The teacher told us that the prize would be presented the next day, okay। চলো নেক্সট 27 কি বলছে দেখো, মেন হ্যাভ বিন নোন, ভালো করে বোঝো, বিন দিয়েছে মানে হ্যাভের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানেই, হ্যাভের পরে হ্যাভ বা হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে বাক্যটা প্যাসিভ। তাহলে বাক্যের প্যাসিভ হলে মিনিং কি হচ্ছে, প্যাসিভ অনুযায়ী মেন হ্যাভ বিন নোন মানে মানুষকে জানা হয়েছে, হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম,
পুরো ইলজিক্যাল মিনিং। তো এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যেটা, যে মানুষজনরা জেনেছে, মানুষজন জেনেছে হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ দ্য সান ইজ, সূর্য হয়, টু দেম, তাদের কাছে। তাহলে মানুষজন জেনেছে, মানুষজনরা জানা কাজটা নিজেরাই করছে, তাহলে প্যাসিভ করবো না, অ্যাক্টিভ করবো, বিনটাকে বাদ দিয়ে দেবো। কী হবে? মেন হ্যাভ নোন, মেন হ্যাভ নোন, মানুষজন জেনেছে হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম। বিনটা কাটা, কোথায় আছে দেখো? মেন হ্যাভ নোন। তাহলে এ দাগ একদম কারেক্ট আনসার। দেখো মেন হ্যাভ শুধু লং যোগ করেছে, অনেক দিন ধরে মানুষ জেনেছে। মেন হ্যাভ লং নোন, মানুষজনরা অনেক দিন ধরে জেনেছে হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম। দেখো এখানে মেন হ্যাভ টু হবে না, হ্যাড তো হবেই না। হ্যাঁ, আর হ্যাড দিলে কি হবে? আগে জেনেছে এখন আর জানে না, মানে এখন ব্যাপারটা সত্যি না আর, ঠিক আছে, সেই কারণে হ্যাডটা দেবো না। মেন হ্যাভ লং নো করেছে এখানে, থার্ড ফর্ম করেনি। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, মেন হ্যাভ লং নোন হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম। 28 দাগ কী বলছে দেখো, 28 দাগ আর হ্যাভ নোন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে নো নিউ নোন, নো নিউ নোন। নো হচ্ছে কিন্তু জানা ফার্স্ট ফর্ম, তার সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ, KNEW, থার্ড ফর্ম কিন্তু নোন, ঠিক আছে। তো হ্যাভ নোন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে কেমন হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাগুলো কি হয়? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ রিড, আমি পড়েছি, আই হ্যাভ সিন, আমি দেখেছি, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি, আমি বইটা দেখেছি, মুভিটা দেখেছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি, আই হ্যাভ কাম, আমি এসেছি। তো এরকম ছি 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 থাকলে সেই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে এখানে পরেরটা চলে যাবো। 28 দাগ কী বলছে দেখো, 28 দাগ বলছে বিনয় ইজ ভেরি লাইকলি টু লুজ, বিনয় সম্ভবত হারাবে বা হারবে, আনলেস মানে যদি না, আনলেস মানে কিন্তু যদি না, আনলেসের মিনিং হচ্ছে যদি না। আর আনলেস আর আনটিলের মধ্যে ডিফারেন্স কি অনেকে আমরা গুলিয়ে ফেলি, আনলেস আর আনটিল। আনটিল হচ্ছে সময়ের ক্ষেত্রে ইউজ হবে, সময়। আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, আনটিল দ্য ট্রেন কেম। আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, বা আই হ্যাড ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, বা সিম্পল পাস্ট টেন্স, আই ওয়েটেড আনটিল দ্য ট্রেন কেম, আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত ট্রেন এসেছিল। সময় মেনশন করছে, যতক্ষণ না ট্রেন এসেছিল। তাহলে সময়ের ক্ষেত্রে আনটিল, আর শর্তের ক্ষেত্রে যদি না তুমি আসো, যদি না, আনলেস, আই শ্যাল নট গো আনলেস ইউ কাম, আই শ্যাল নট গো, আমি যাব না, আনলেস যদি না ইউ কাম, তুমি আসো, ঠিক আছে। তাহলে এখানে আনলেস কিন্তু শর্তের ক্ষেত্রে ইউজ করব, আনটিল সময়ের ক্ষেত্রে। এখানে কি বলেছে দেখো, বিনয় ইজ ভেরি লাইকলি টু লুজ, বিনয় হেরে যাবে, আনলেস যদি না, দেখো এই ভেরি লাইকলি টু এটা কিন্তু ফিউচার টেন্স, ঠিক আছে, ভেরি লাইকলি টু এটা কিন্তু ফিউচার। আর আনলেস আছে মানে শর্ত সাপেক্ষ বাক্যে এই সমস্ত ওয়ার্ডের সাথে আমি বলেছিলাম যে টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এদের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশে শ্যাল উইল বসবে। তো এখানে শ্যাল উইল বসানোর দরকার নেই, এরা নিজেরাই ফিউচার টেন্স বলে দিচ্ছে, তো পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর এখানে ইজ রয়েছে দেখো, ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে কেন এখানে প্র্যাকটিসড হবে, শুধু প্র্যাকটিস হবে। তাহলে কি হবে, বিনয় ইজ ভেরি লাইকলি টু লুজ, খুব সম্ভবত বিনয় হারবে, আনলেস যদি না হি প্র্যাকটিসেস, ডিটা এস হবে। যেহেতু ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স বুঝতেই পারছি, তাহলে এখানে ডি হবে না, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। তাহলে মিনিংটা কী হচ্ছে, বিনয় সম্ভবত হারবে যদি না সে ভালো করে রিগোরাসলি মানে একনিষ্ঠভাবে প্র্যাকটিস না করে, আনলেস হি প্র্যাকটিসেস। আর একটা জিনিস বলে দিই, হ্যাঁ এখানে বানানটা কিন্তু ভুল আছে, সি হবে না এস হবে, কেন হবে, আনলেস হি প্র্যাকটিসেস, সি ইজ দ্য কারেক্ট আনসার, আনলেস হি প্র্যাকটিসেস। এবার দেখো দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কোথায়, প্র্যাকটিস, PRACTICE, প্র্যাকটিস, এখানে সি থাকবে লাস্টে, সি, প্র্যাকটিস এর মানে হচ্ছে অনুশীলন, এটা হচ্ছে নাউন। আর প্র্যাকটিস, PRACTISE, এই প্র্যাকটিসের মানে হচ্ছে ভার্ব, অনুশীলন করা। তাহলে এস থাকলে ভার্ব, সি থাকলে নাউন। ওকে, তাহলে এখানে কিন্তু সি দিয়েছিল, কিন্তু এখানে সিটা হবে না, এস হবে। ওকে, এবার চলো নেক্সট 29 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 29 দাগ বলছে নান অফ দ্য এমপ্লয়ি। তো একটু আগেই বললাম এখানে একটা ভুল আছে, বলেছিলাম যে ওয়ান অফ দ্য, বলেছিলাম না, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, সব অফ দিয়ে, অফ দিয়ে, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নিউ, ফিউ অফ দ্য, নান অফ দ্য, নাইদার অফ দ্য, ঠিক আছে। তো এইরকম বোথ অফ দ্য, এই সমস্ত অফ দ্যার পরে যে নাউনটা থাকে সেটা কিন্তু প্লুরাল ফর্মে হয়। তাহলে এখানে এমপ্লয়ি আছে, এমপ্লয়িজ হবে, এটা টাইপিং মিস্টেক। তাহলে নান অফ দ্য এমপ্লয়িজ
আর ইজ তো হবেই, তার কারণ কি অবের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগে কি আছে নান, মানে একজনও না, মানে সিঙ্গুলার, তাহলে ইজ ঠিকই আছে। নান অফ দ্য এমপ্লয়িজ ইজ কমপ্লাইং, কমপ্লাই মানে মেনে নেওয়া, কমপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে উইথ, কমপ্লাই উইথ, ঠিক আছে, কমপ্লাই উইথ, তাহলে ফরটা উইথ হবে। নান অফ দ্য এমপ্লয়িজ ইজ কমপ্লাইং উইথ ইউর রিকোয়ারমেন্টস, তোমার যে রিকোয়ারমেন্টস, তোমার যে চাহিদাগুলো কোনো এমপ্লয়ি কিন্তু মেনে নিতে পারেনি বা পারছে না, ঠিক আছে। তাহলে কমপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ কোনটা আছে দেখো, ইজ কমপ্লাইং উইথ, বি ইজ দ্য কারেক্ট আনসার। 30 দাগ কী বলছে দেখো, হ্যাঁ তো আজকের লাস্ট কোয়েশ্চেন 30 দাগ কী বলছে আমরা দেখে নেব, ঠিক আছে। 30 দাগ বলছে উই উইল সার্টেনলি হেল্প দেম, আমরা নিশ্চিতভাবে তাদেরকে সাহায্য করব ইফ, দেখো আবার সেই ইফের পরে বললাম শ্যাল উইল বসে না, বাদ যাবে। তাহলে দেখো আগের বাক্যের অন্য অংশে শ্যাল উইল আছে, দেখো শ্যাল উইল আছে, তাহলে অন্য অংশে শ্যাল উইল বসবে, কিন্তু ইফের সঙ্গে টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল এদের সঙ্গে শ্যাল উইল বসবে না, আফটার, বিফোর। তো উই উইল সার্টেনলি হেল্প দেম, আমরা নিশ্চিতভাবে তাদেরকে সাহায্য করব ইফ দে অ্যাপ্রোচ আস, উইলটা কাটা যাবে শুধু, ইফ দে অ্যাপ্রোচ আস, যদি তারা আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, তাহলে ইফ দে অ্যাপ্রোচ আস, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে আবারও সেম একই কথা বলবো, প্রত্যেক দিন সেম কথা বলি, যে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে আমাকে, তো সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা কিন্তু করব।